হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের এই মিট দ্য গ্লোবাল লিডার ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই প্রোগ্রামটি করে থাকি আমাদের অডিয়েন্স যারা এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করছে তাদের জন্য। তাদেরকে আমরা যারা বিভিন্ন প্রফেশনাল সেক্টরে আছেন তাদেরকে আমাদের এই প্রোগ্রামে আমরা আমন্ত্রণ জানাই এবং তাদের জার্নিটা আসলে আমরা শেয়ার করি। তাদের স্টুডেন্ট লাইফটা কিরকম ছিল এবং তাদের ওভারঅল প্রফেশনাল এক্সপিরিয়েন্সেস এবং লেসনস এবং কিভাবে তারা বিভিন্ন স্কিলস তাদের কাজে আসলে ইমপ্লিমেন্ট করেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি এবং আমাদের অডিয়েন্স তাদেরকে আসলে এই জিনিসগুলো জানানোর মাধ্যমে আমরা যে জিনিসগুলো যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে চাই যে আসলে প্রফেশনাল সেক্টরে স্কিলস এবং নলেজের গুরুত্বটা কতটুকু এবং স্টুডেন্ট থাকা অবস্থায় তারা এই স্কিলস এবং নলেজ ডেভেলপ করার মাধ্যমে কিভাবে গ্র্যাজুয়েশনের পরে তারা তাদের প্রফেশনাল ক্যারিয়ারে তাড়াতাড়ি শুরু করতে পারে এবং তাদের প্রফেশনাল ক্যারিয়ারটা খুব ভালোভাবে এবং এফিসিয়েন্টলি তারা কন্টিনিউ করতে পারে সেই বিষয়গুলোর এক সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা আমন্ত্রণ জেনেছি শাকিলা আপুকে, যিনি একজন বাংলাদেশি কিন্তু ইন্টারন্যাশনাল সেক্টরে কাজ করছেন। তার এই যে বর্ণাঢ্য প্রফেশনাল ক্যারিয়ার সেই বিষয়ে আমরা আজকে জানবো সংক্ষেপে এবং আমাদের যারা অডিয়েন্স আছেন তাদেরকে জানাতে চাই যে আমাদের আপুর ক্যারিয়ারের জার্নিটা কিরকম ছিল। সো শাকিলা আপু, ওয়েলকাম টু আওয়ার সেশন। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ মাহবুব অ্যান্ড ওয়েলকাম টু এভরিওয়ান যারা আমাদের কাজকে দেখছে। তো আমি আমার জার্নিটা শেয়ার করার ট্রাই করব, আমার কি কি স্কিলস অ্যান্ড একাডেমিক যে অ্যাডভান্টেজগুলো ছিল তো সেগুলোকে কিভাবে আমি কম্বাইন্ড করে আমি আমার গোল অ্যাচিভ করেছি। সো সো ওয়েলকাম গ্রেট। সবাইকে অ্যান্ড থ্যাংক ইউ মাহবুব ফর দ্য ইনভাইটেশন। ওয়েলকাম আপু, থ্যাংক ইউ আপনার সময় দেওয়ার জন্য আমাদেরকে। আপু, আপনার স্টুডেন্ট লাইফ কিরকম ছিল সেই সম্পর্কে যদি সংক্ষেপে একটু বলতেন এবং আপনার স্টুডেন্ট লাইফে কোন কোন স্কিলস এবং নলেজ গুলো আপনার ডেভেলপ হয়েছিল বলে আপনি মনে করেন, যে জিনিস সেটা যদি একটু শেয়ার করতেন। স্কুল লাইফ নিয়ে বলতে গেলে প্রথমে স্কুল নিয়ে শুরু করতে হবে, স্টুডেন্ট লাইফ নিয়ে শুরু করতে বেসিক একদম প্রাইমারি লেভেলের যে রুটটা সেটা তো স্কুল থেকে। তো আমি চট্টগ্রামে বড় হওয়া মেয়ে, তো সেখানে নামকরা একটা সরকারি স্কুল থেকে পাশ করেছি। বাট আমার একটা জিনিস ছিল একাডেমিক্যালি আমি মোটামুটি ভালোই ছিলাম, অ্যাভারেজ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম। এটার পাশাপাশি আমার সবকিছুর প্রতি একটা কৌতূহল ছিল, যেটা হচ্ছে আমি গার্লস গাইড খুব বেশি ইনভলভ ছিলাম। তারপর হচ্ছে আমি খেলাধুলায় খুব বেশি এখনো ইনভলভ, তখন থেকেও আমি ইনভলভ, তখন আমি স্কুলের ভলিবল টিমের হয়ে খেলতাম। তো তখন আসলে এটা যেটা মনে হতো যে এটা জাস্ট একটা হ্যাবিট, এটা একটা অনেক প্যারেন্টস মনে করে যে খেলাধুলায় আমাদের সময়ে এই জিনিসটা খুব বেশি ছিল আর কি। খেলাধুলায় বেশি গেলে বেশি সময় নষ্ট করলে একাডেমিক সাইডটা হয়তো একটু খারাপ হয়ে যাবে। প্যারেন্টসদের একটা এরকম টেন্ডেন্সি আমার প্যারেন্টসেরও ছিল সবার মতো। বাট না, আমি খেলতে পছন্দ করতাম। তো ওইখান থেকে যে জিনিসগুলো হয়েছে যে ভলিবল বলো, আজকে আমি দৌড় প্রতিযোগিতা হোক, সবকিছুতে আমি নাম দিয়ে বসে থাকতাম। সবকিছুতে যে একদম চ্যাম্পিয়ন হয়ে যেতাম এরকম না, বাট আমি ট্রাই করতাম। আমার ফেলিওর থেকে আমি এক ধরনের লার্নিংস ছিল আমার। তারপর ভলিবল এটা একটা টিম ওয়ার্ক, ওটা থেকে আমি শিখতে পারছি। যখন আমি জুনিয়র ছিলাম তখন বড়দেরকে রেসপেক্ট করে চলার একটা টিমের মধ্যে যেটা হয়, ওদের কাছ থেকে বড়দের থেকে কিভাবে রিসিভ করতে হয় ওদের টেকনিক গুলা। তারপর আস্তে আস্তে যখন আমরা সিনিয়র ক্লাসে গেলাম তখন আমরা দেখা যাচ্ছে ক্যাপ্টেন হলাম বা সাব ক্যাপ্টেন হলাম। তো লিডারশিপটা কিন্তু এভাবেও ক্রিয়েট হয়েছে। তো লিডারশিপ আমরা সবসময় বই পুস্তকে যে খুঁজে পাবো বা বড় বড় জার্নাল পড়লেই যে আমরা খুঁজে পাবো এটা না। তো বিগিনিংটা আসলে আমার তখন থেকেই বলা যায় এটার অ্যাডভান্টেজ ডেফিনেটলি ভ্যালু অ্যাড করছে আমার পরবর্তী ক্যারিয়ার লাইফেও। সো আমি খেলাধুলায় খুব বেশি ইনভলভ ছিলাম, ইয়াস। বিসাইডস দ্যাট আই ওয়াজ গুড একাডেমিক অ্যাজ ওয়েল। সিলেবাস শেষ করেই পরীক্ষার হলে যাইতাম, রিভিশন দিতাম। তখন আমাদের সময় একটা ট্রেন্ড ছিল যে পুরো সিলেবাস শেষ করে রিভিশন করতে না পারলে মনে হয়তো পরীক্ষা ভালো হবে না। সো হ্যাঁ, ওই ফেজ দিয়ে আমিও গেছি। তারপরে যেটা হলো যে আমার খুবই অল্প বয়সে বিয়ে হয়েছে বাই দ্য ওয়ে। আমার যখন এইচএসসি শেষ হলো তখন আমি বিয়ে করে আমি গ্র্যাজুয়েশনে শুরু করেছি ঢাকায় এসে। তো যেটা হলো যে আমি বিবিএতে ভর্তি হলাম। মোটামুটি মনে হলো যে হ্যাঁ, বিবিএ ইজ ডুয়েবল সাবজেক্ট। আসলে কোনো কিছুই সহজ না। আমরা হয়তোবা একটা মাইন্ডসেট করে নিই পারফেক্টলি করতে গেলে সবকিছুতেই কিন্তু এফোর্টটা দিতে হয়।
যে বিবিএ খুবই ইজি সাবজেক্ট কম্পারেটিভলি টু মেডিকেল সায়েন্স অ্যান্ড আদার, এত লাইটলি নেওয়ারও কিছু নাই। লাইটলি নেওয়ার মানে হইতেছে আমি গেমটাতে হেরে যাওয়া। সো যখন আমি কোনো কিছুকে করব বলে ডিসাইড করব, সেটাকে সিরিয়াসলি নিতে হবে, যে ওইটাতে যেন এফোর্টের কোনো কমতি না থাকে আর কি। তো গ্র্যাজুয়েশন শেষ করলাম, শেষ করার পরে আমি একটা ব্যাংকে ইন্টার্নশিপ করলাম। আমি বাই দ্য ওয়ে আমার বিবিএতে মেজর ছিল ফাইন্যান্স আমার। তো ডেফিনেটলি আমার ইচ্ছা ছিল যে আমি কোথাও ব্যাংকে জয়েন করব। তো ব্যাংকে আমি ইন্টার্নশিপ করতে করতে আমার কেন জানি ব্যাংক জার্নিটা ভালো লাগতেছিল না, ফাইন্যান্সটা ভালো লাগতেছিল না। এট দ্যাট টাইম আমি খুব ভালো একটা অফার পেলাম ইয়ামাহা থেকে। আমি ইয়ামাহাতে কাস্টমার কেয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করলাম। তারপর ওইটা খুবই ভালো লাগছিল জবটা। বাট যেহেতু আমি এট দ্যাট টাইম, ও বাই দ্য ওয়ে, আমার ছেলে অলরেডি তখন বর্ন হয়ে গেছে। সো আমার জার্নিটা ফ্যামিলি লাইফ, প্রফেশনাল লাইফ নিয়ে একটু স্ট্রাগল দেখলাম, যে আমার প্রচুর ট্রাভেলিং থাকে, আমাদের প্রচুর রোড শো থাকে, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইতে হয়। তো এটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে গেল। তখন আমি ভাবলাম যে আমি একটা ডেস্ক জব করব। ডেস্ক জব আমার কাছে খুব, দেখলাম যে আই এম গুড উইথ ম্যানেজিং পিপল। তো আমার মনে হলো যে এইচআরটা ভালো হলো। এইচআর এর জবে অ্যাপ্লাই করতে থাকলাম। দেন একটা ছোটখাটো একটা ফার্মাসিউটিক্যালস আমি জয়েন করলাম। বাট এইচআর বলতে আমাদের যেটা বাংলাদেশে একটা ধারণা, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, এমপ্লয়িরা আসতেছে আর এমপ্লয়িরা যাচ্ছে কিনা ঠিক মতো, কে কয়টা দিন লিভ নিল, ওদের বেতন কিভাবে কাটা যায়। ইটস নট, ইটস অ্যাকচুয়ালি রিকগনাইজ ইন আওয়ার কান্ট্রি অ্যাজ এইচআর রোল, হুইচ ইজ টোটালি রং। এইচআরটা তো আসলে হইতে হবে, এইচআরটা আসলে হচ্ছে ব্রিজ বিটুইন এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি। ওই জায়গাটা থেকে বাংলাদেশ একটু পিছায় আছে। যদিও অনেকগুলো ইনস্টিটিউশন, অনেকগুলা প্রতিষ্ঠান এখন, অর্গানাইজেশন এখন এটার উপর কাজ করছে। বাট আমি চাই আরো বেশি কাজ হোক। আমাদের এইচআর টুলস গুলো বলতে গেলে ইনঅ্যাক্টিভ, ওগুলো অ্যাপ্লাই করা যায় না। ম্যানেজমেন্ট রুলটি ম্যাক্সিমাম চলে। আমি প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। তো ওখানে যেটা হলো যে বেসিক এইচআর শিখলাম। হ্যাঁ, দেন আই থট দ্যাট, আমি ওখানে অবশ্য বেশ বড় পজিশনে গিয়েছিলাম এইচআর ম্যানেজার হিসেবে। তো দেন আই থট দ্যাট আমার একটা এইচআর ডিগ্রি দরকার। দেন আই ওয়েন্ট ব্যাক টু মাই ইউনিভার্সিটি, মাস্টার্স করলাম এইচআর এর উপরে। তারপরে এইচআর এর মধ্যেই আমি দেশে যতদিন ছিলাম, তখন এইচআর ফ্রেজেই ছিলাম, এইচআর প্রফেশনালে ছিলাম আর কি। এরপরে বিভিন্ন নেক্সট একটা কোম্পানিতে গিয়েছি। দেন হইতেছে আমি দুবাইতে চলে আসলাম। এর পরের ট্রানজিশনে হয়তো বা একটু পরে যাব। এর মাঝখানে আমি অ্যাড করতে চাই যে জিনিসগুলো আমার এই হয়তো বা একটু কম সময়ের মধ্যে আমি বেশ ম্যানেজারিয়াল পজিশনে চলে আসতে পারছি। ওইটার পিছনে আমার যেটা ছিল, একাডেমিকের পাশাপাশি যেই গুণগুলো আমার, যে অ্যাডভান্টেজগুলো আমার ছিল, আই লাভ টক উইথ পিপল। সো যেটার কারণে আমার খুব একটা ভালো নেটওয়ার্কিং হয়ে গেছে। দেখা যাচ্ছে আমি একটা জিমে গেলাম, ওইখানে আমার বেশ কিছু বন্ধু হয়ে গেছে, ওরা দেখা যাচ্ছে বিভিন্ন সেক্টরে আছে। তো এইভাবে নেটওয়ার্কিং গুলা বিভিন্ন জায়গায় আমার হয়ে গেছে। যেমন হচ্ছে আমি জেসিআই করতাম দেশে থাকতে, এটাও একটা আমার অনেক বড় প্ল্যাটফর্ম, যেটা আমার এখনো পর্যন্ত ক্যারিয়ারে, কিন্তু আমি যদিও বিদেশে চলে আসছি, বাট স্টিল এটা আমার ক্যারিয়ার একটা খুব ভালো অ্যাডভান্টেজ হিসেবে কাজ করতেছে আর কি। তো এটা একটা গুণ। আর এটার পাশাপাশি আরেকটা জিনিস খুব করতাম, সেটা হচ্ছে আমি কিন্তু টিউশন পড়াইতাম। ডিসপাইট অফ আই ডিডন্ট হ্যাভ দ্যাট ইকোনমিক ইমার্জেন্সি যে আমার আসলে টিউটরিং করাতে হবে। এটা আমি করাতাম কেন? আমার ম্যাথ গুলা বলো, বেসিক জিনিসগুলো না অনেক সময় আমরা অ্যাপ্লাই করতে ভুলে যাই। তো এই জিনিসগুলো থাকলে যেটা হয় যে প্র্যাকটিসের মধ্যে থাকে। যেমন ধরো আমি এমবিএটা করতে গেছি কিন্তু বেশ একটা গ্যাপ নিয়ে। তখন আমাদের কিন্তু এমবিএতে ম্যাথমেটিক্স লাগে। তো যার কারণে আমার খুব বেশি কিন্তু বেগ পাইতে হয় না এই জিনিসটা নিয়ে। যেহেতু ম্যাথ আমার প্র্যাকটিসে ছিল, আমি স্টুডেন্ট পড়াইতাম, তারপর অ্যাকাউন্টিং করাইতাম বাচ্চাদেরকে। তো এই জিনিসগুলো নিয়ে সবসময় মানে আমার প্র্যাকটিসের মধ্যেই ছিল। তো এটা একটা খুব ভালো অ্যাডভান্টেজ হিসেবে কাজ দিছে। তো আমি ইয়াং জেনারেশন যারা আছে ওদেরকে, যারা এখন গ্র্যাজুয়েশন পর্যায়ে আছে, অনেক সময় মনে করে যে না টিউশনটা ভালো কি খারাপ, অনেক সময় শুধু ওই পারপাসেই করে যে কিছু একটা পকেট মানি চলে আসবে। এটা অনলি পকেট, ইটস নট অনলি পকেট মানি। তুমি একটা বাচ্চার রেসপন্সিবিলিটি নিচ্ছ, তুমি কিন্তু একটা জিনিসের প্রতি অ্যাকাউন্টেবল হচ্ছ যে ওর রেজাল্ট ভালো করতে হবে। এই যে একটা একটা গোল সেট মাথায় নিয়ে কাজ করা, এই জিনিসটা কিন্তু আমরা
এই ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারি না। সবসময় আমরা হয়তোবা চিন্তা করি যে না ম্যাটেরিয়ালিস্টিক গোলটা কি, বাট এটার পিছনে কত হিডেন একটা জিনিস যে লুকায় আছে, এই জিনিসটা অনেক সময় আমরা রিয়েলাইজ করতে পারি না আর কি। সো আমার মনে হয় এটা একটা অ্যাডভান্টেজ হিসেবে তোমরা নিতে পারো। আরেকটা জিনিস আমি ইদানিং বাচ্চাদের মধ্যে যেটা নোটিস করি আর কি, যে যারা খুবই ক্যাজুয়াল হয়ে যায় কনভারসেশনে, হ্যাঁ? আমি এগুলো পয়েন্ট আউট করতেছিলাম যখন তুমি বলতেছিলা যে আমাদের কি ভুলগুলা আমরা ইয়ে করি। যখন আমি এই লেভেলে কাজ করতেছি ইন্টারন্যাশনাল লেভেলে, তখন দেখা যায় কি বন্ধু-বান্ধবের সাথে আমরা কমন ম্যানার্স গুলো অনেক সময় মেইনটেইন করি না। যেমন হচ্ছে কোনো কিছু একটা কাজ করলো, থ্যাংক ইউ, ও তো ফ্রেন্ড, ওকে থ্যাংক ইউ দেওয়ার দরকার কি? এরকম একটা জিনিস কিন্তু আমাদের মধ্যে চলে আসে। তো এই জিনিসগুলো না একদিনে কেউ কখনো রপ্ত করতে পারে না। এটা কিন্তু একটা হ্যাবিট ক্রিয়েট করতে হয়। যে না, thanking people, greet people well, mannerism is a habit. You can't do it when in a certain platform এ তুমি এটা suddenly তুমি কিন্তু অ্যাক্ট করতে পারবে না। এটা জি। তোমার হ্যাবিটে গ্রো করতে হবে। যখন তুমি ইভেন ক্যাজুয়াল খুব ক্লোজ ফ্রেন্ডের সাথেও তুমি মিট করতেছো, বা ইভেন ফ্রম ফ্যামিলি, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অল দিস টেকনিক, যে হ্যাবিট গ্রো করা ম্যানারিজমের। এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা আছে, হ্যাঁ, ফ্রেন্ডকে থ্যাংক ইউ দিতে হয় না, ইয়ে করতে হয় না, শর্ট ফর্মে চ্যাট করা। এখন আমাদের হয়েছে কি, কলিগদের সাথে বা আমাদের বিভিন্ন ক্লায়েন্টদের সাথে হয় কি, ডেইলি বেসিসে যোগাযোগ করতে হয়। তো ওই হ্যাবিটটার বেসিসে অনেক সময় কিন্তু আমরা শর্ট টার্ম লিখে ফেলি। লাইক এখন খুবই পপুলার একটা ইয়ে চলতেছে, চেঞ্জ কে সিএনজি লেখে। তো ইটস লাইক দ্যাট, ইফ ইউ ডোন্ট গ্রো দি হ্যাবিট অফ ম্যানারিজম, এটিকেট, ইউ ডোন্ট প্র্যাকটিস এটিকেট, তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে গেলে তোমার এটা আসলে খুব বেশি ফ্রুটফুল হয় না। এটা তুমি পারবা না। এটা তুমি একটা শর্ট সময়ের জন্য হয়তোবা পারবা, বাট লং সময়ের জন্য যেটা হয় যে পারা যায় না। সো আমি এটা খুবই attention দিতে বলবো। You must pay attention to these small things. There is a একটা বাণী আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে courtesy buys everything. This is actually true, very true. তো এই কমন ম্যানারিজম যে একটা কনভারসেশনকে কত সুন্দর করে তুলতে পারে, এটা আমাদের আসলে আমরা অনেক সময় আন্ডার এস্টিমেট করি। যেমন আমাদের লাইফে কিন্তু সুযোগ বলো, সুযোগ অপরচুনিটিস গুলা ৫ মিনিটের জন্য আসে। ওই ৫ মিনিটের মধ্যেই কিন্তু তোমার ক্র্যাক ডাউন করতে হবে। আমার মনে আছে আমি বিবিএ তে থাকতে আমাদের এক ম্যাম একটা কোর্স করাইছিল, এলিভেটর স্পিচ। লাইক তোমার এলিভেটরে তুমি যাচ্ছ, ওখানে ওয়ারেন বাফেট অথবা তুমি ইলন মাস্ককে পাইছো। যে তুমি তখন ওকে কিভাবে ৫ মিনিটের মধ্যে তোমার কিন্তু মাথায় সেট করা আছে তোমার বিজনেস গোল, বাট ইউ আর জি। লুকিং ফর ইনভেস্টর। ৫ মিনিটে কিন্তু তোমার ক্র্যাক করতে হবে। So you can't do that overnight if you are not polished, you are not practicing all these things. ওই সুযোগটা কিন্তু তোমার হাতছাড়া হয়ে যাবে। সো এই জন্যই একাডেমিক অ্যান্ড অল জিনিসের কম্বিনেশন, তোমার প্যাকেজ অনেক আগে থেকেই তোমার এটাকে প্রিপেয়ার করতে হবে আর কি। সো ইয়া, আমি অনেক বেশি বলতেছি, তুমিও কিছু না, না, বলো। না, না, জি, শিওর আপু। না, আমি শুনছিলাম এবং এত গুছানো, এই কারণে বলবো আপু, টিউশনি এই পয়েন্টটাকে আপনি এত চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। এইখানে আসলে এই পয়েন্টটা ঘিরে অনেক কিছু বলা যায়, বাট যে জিনিসটা বলবো যে আপনি যে রেসপন্সিবিলিটি বা ওনারশিপ নেওয়ার কথা যেটা বলেছেন, লাইক একজন একটা বাচ্চার রেসপন্সিবিলিটি নেওয়া, ভালো করছে কিনা। সো এই যে দায়িত্ববোধ বা ওনারশিপ, এটা কিন্তু আমাদের আসলে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুইটাতেই দরকার। আমরা এই যে আপনি যেটা বলছেন, অনেকে ক্যাজুয়ালি অনেক কিছু করে, যে এটা কিন্তু একটা হ্যাবিট, যে ওনারশিপ নেওয়াটা কিন্তু একটা হ্যাবিট। আমি যে কাজের দায়িত্বে থাকবো, পড়াশোনা হোক, এটাও একটা দায়িত্ব। যদি প্রফেশনাল সেক্টরে যে রোলে আছে সেখানেও কিন্তু একটা দায়িত্ব থাকে। সো ওনারশিপ না ধুর, অনেকে বলে যে আমি জাস্ট আমার কাজ করে যাবো, আজকে না কালকে, কালকে না হলে পরে করবো, হয়তো আমার লাইন ম্যানেজার আমাকে একটু বকা দেবে, কিন্তু আমি আমার মতো করে মানে এক্স্যাক্টলি। করে যাবো, মানে একটা ক্যাজুয়াল ভাব থাকে। সো এই যে ওনারশিপ না, আমি আজকে যদি আমার দায়িত্বটা পালন না করি, এটার জন্য যে আসলে ইনডিরেক্টলি অর ডিরেক্টলি কোম্পানি পিছায় যাচ্ছে বা কোম্পানির বিজনেস পিছায় যাচ্ছে, এই জিনিসটা অনেকের মাথায় আসে না। ধুর, আমি করে যাচ্ছি, করব। সো এই যে মাইন্ডসেটটা, এটা ডেভেলপ করা যায়। এবং ওনারশিপ, এই যে আমার একটা, এটা কিন্তু একটা আমানতের মতো, আপনি যেহেতু একটা বললেন। সো আমি যদি এক্স্যাক্টলি। আমার দায়িত্ব ভালো মতো পালন না করি, তাহলে কিন্তু অনেক, এবং এই পালন করাটা আসলে ওই যে আপনি যেটা বলেন, শুরু থেকে অনেক আগে থেকে ডেভেলপ করতে হয়, এটা একটা অভ্যাস। সো এই বিষয়টা কিন্তু অনেক কিছুর সাথে কানেক্ট করা যায়, যে পড়াশোনা, স্কিলস ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস,
প্রফেশনাল সেক্টরে এসেও ভালো করার অন্যতম একটি হচ্ছে যে ওনারশিপটা থাকা, এইটাই কিন্তু আসলে নাই অনেকের মধ্যে, এবং এই জিনিসটা আনাটাই জরুরি। এবং খুব সিম্পল একটা ইয়ে দিয়ে, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কারণ লাইক ফাইন্যান্সিয়াল ইয়ার জন্য অথবা শেখার জন্য, দুইটা কারণে কিন্তু অনেকে এই লাইক টিউশনিটা করে থাকে। সো সেটাকেও যে সিরিয়াসলি করার মাধ্যমে একটা স্কিল ডেভেলপ করা যায়, এবং যেটা তার পরবর্তী সময় অনেক হেল্প করবে তাকে, সেই বিষয়টাও চমৎকারভাবে আপনি বলেছেন। এবং এই যে অভ্যাসগুলো, ম্যানারিজমের কথা বললেন, আমরা যে কাজটাই বেশি বেশি করি সেটাই আমাদের অভ্যাসে পরিণত হয়। আমরা যদি সংক্ষিপ্ত ওয়ার্ড দিয়ে, এটা আমাদের ইউনিভার্সিটিতে টিচাররাও বলতো যে সংক্ষিপ্ত, আমরা যদি চ্যাটিংটাও একটু ভালো ইংলিশে করার চেষ্টা করি, আমার কিন্তু রিটেন স্কিলটা অনেক ভালো হয়ে যাবে ইংলিশে। সো এই বিষয়গুলো আমরা আসলে অনেক সময় এড়িয়ে যাই, বা আমরা অবচেতন মনে আমরা এই স্কিলগুলো, সরি, এই অভ্যাসগুলো ডেভেলপ আসলে না, করে ফেলি। এটা যেটা হয়েছে যে এটা আসলে ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারি না। এই যে একটা চ্যাটিং সুন্দর করে লেখার জন্য এখন আমার অনেক ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আছে, ওরা কিন্তু ফার্স্ট স্টেজে আমার ফার্স্ট হুকিং পয়েন্ট কি একটা ছোট মেসেজ, কিন্তু হ্যাঁ একটা টেক্সটের মাধ্যমে আমি ওকে আমার হুক করতে হয়। তো এটার মধ্যে যদি ও সামহাও কোনো একটা ওয়ার্ডে অফেন্ডেড ফিল করে, ও কিন্তু আমার কাছে আসবে না, ও আমার মেসেজে রিপ্লাই করবে না। সো এটা খুবই পলিশড হইতে হবে, এটা খুবই এই জন্য এটা প্র্যাকটিস থাকতে হবে। মানে এটা এমন না যে মানে ইভেন আমি এই জন্যই এনকারেজ করি, যখন আমরা প্যারেন্টসদের সাথে কথা বলতেছি, মা বাবার সাথে কথা বলতেছি, ভাই বোনের সাথে ইভেন একটা টেক্সট দিতেছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রাইট ইন এ প্রপার হোয়াট টু সে ম্যানারিজমটাকে বজায় রেখে, কথার যে সুন্দর বিশেষণগুলা থাকে ওগুলা ইউজ করে। একটা কঠিন মেসেজের কঠিন টেক্সটের মেসেজটাও কিন্তু মানে চেঞ্জ হয়ে যায় এই সামান্য বিশেষণের কারণে। অনেক কঠিন মেসেজ কিন্তু তুমি কাউকে খুব সুন্দরভাবে ডেলিভার করতে পারো না, একটা মেসেজ তুমি কিন্তু সুন্দরভাবে ডেলিভার করতে পারো। তো এইগুলোর প্র্যাকটিসগুলো আমার যেটা মনে হয় যে এগুলো ইউনিভার্সিটি লেভেল থেকেই করতে হবে আলটিমেটলি। মানে এখন তো আসলে বাচ্চাদের অনেক আগে থেকে ফোন বা টেকনোলজি, ওরা বিভিন্ন প্রজেক্ট করে, তো এইটা আসলে আগে থেকেই প্র্যাকটিস করতে হবে। অল অফ এ সাডেন না না এটা তো আমি অফিসে করব না, ইটস নট লাইক দ্যাট, ইটস নট লাইক দ্যাট, ইউ ক্যান ডু দিস ইফ ইউ আর নট হ্যাবিচুয়েট টু এনিথিং, ইউ ক্যান কনসিস্টেন্সি থাকবে না। কনসিস্টেন্সি থাকবে না, তো এটার প্র্যাকটিসটা অবশ্যই আগে থেকে করতে হবে আর কি। তো আমার যেটা মনে হয়, তো আমার আরেকটা যেটা মনে হয় কনসিস্টেন্সি থেকে মনে পড়লো যে কনসিস্টেন্সি আর রিপিটেশন কিন্তু এক না। আমি একটা জিনিসের প্রতি ধৈর্য রাখা, যে কোন একটা জিনিস একাডেমিক গোলের প্রতি, যে আমাদের একটা যে অনেকগুলো টপিক মিলে আমরা একটা এক্সাম দিই, তো আমরা কিন্তু একটার পর একটা চ্যাপ্টার পড়ে যাই, কনসিস্টেন্সি। কিন্তু রিপিটেশন জিনিসটা হইতেছে সবসময় কিন্তু রিপিটেশনটা ভালো না, কনসিস্টেন্সিটা ভালো, আমি এটা সবসময় বলি। বিকজ রিপিটেশন মানে এমন না যে আমি একটা ভুল করি, আমি একটা আমার একটা টপিকে 10টা কোয়েশ্চেন আছে, হ্যাঁ একবার লাক ফেভার করছে, এই কোয়েশ্চেনটা আসে নাই, এই রিপিটেশনটা যদি আমরা বারবার করতে থাকি না, অ্যাজ এ হোল এটা কিন্তু অনেক বেশি ম্যাটার করবে পরবর্তী জীবনে। এটা আর আরেকটা জিনিস আমি স্টুডেন্ট লাইফে সবার মধ্যে দেখতাম, যদিও আমি এটার উল্টা ছিলাম, ম্যাক্সিমাম মানুষ আমি দেখছি থিওরিকে যত ইম্পর্টেন্টলি নেয়, প্র্যাকটিক্যালকে নেয় না। আমি অবশ্য উল্টা ছিলাম, আমি প্র্যাকটিক্যালে প্রচুর সময় দিতাম। প্র্যাকটিক্যাল আমি সবসময় নিজে করতাম, আমি প্র্যাকটিক্যালে সময় দিতাম প্রচুর। এই জিনিসটা করা যাবে না। মানে আমি একদম হয়তোবা অত গুছাইয়া এই জিনিসটা বলতেছি না। কেন ওই প্র্যাকটিক্যাল নলেজটাই গোইং টু অ্যাড ভ্যালু ইন ইওর প্রফেশনাল লাইফ। সো যারা অ্যাসাইনমেন্ট গুলো আছে না, যে গ্রুপের একজন করবে, লিখে দিলাম, একটু চেঞ্জ করে দিলাম, নেভার ডু দিস, নেভার ডু দিস, বিকজ এটাই একমাত্র থিওরির চেয়েও অনেক বেশি কাজে লাগে এই প্র্যাকটিক্যাল নলেজগুলো। এই যে তুমি একটা রাইট আপ করতেছো, এটার মধ্যে যে 14টা বই ঘাটতে গিয়ে তুমি যেসব আউটকামটা নিয়ে আসতেছো, এটা তুমি জীবনেও ভুলবা না। বাট তুমি থিওরিতে যেটা পড়ছো, আমি যদি এখন জিজ্ঞেস করি তুমি কিন্তু বলতে পারবে না, বাট তুমি নিজের হাতে করছো এরকম একটা অ্যাসাইনমেন্টের কথা আমি যদি জিজ্ঞেস করি, তুমি অনেক কিছু রেফারেন্স বলতে পারবা। লাইক অনেক আমাদের একটা ইউনিভার্সিটির একটা গ্রুপ আছে, ওখানে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে ওই অ্যাসাইনমেন্টটা কিভাবে করছিলেন আপু, কিভাবে হয়েছিল, আমি কিন্তু বলে দিতে পারি। অথচ যদি আমাকে একটা থিওরি জিজ্ঞেস করে, ইভেন ও আমাকে কোনো একটা টার্মের যদি শর্ট টার্ম জিজ্ঞেস করে, লাইক এনপিবি, নেট প্রফিট প্রেজেন্ট ভ্যালু, এখন বলতে পারলাম, বাট হয়তো বা আমার মাথায় কিন্তু সরাসরি আসবে না। তো এই জিনিসগুলোকে সিরিয়াসলি নিতে হবে। কিছু জিনিস এইগুলো আমিও ভুল করছি, দ্যাটস ওয়াই আমি ওইসব ভুল যেগুলো আমার অ্যাডভান্টেজ ছিল সবগুলো মিলাই আমি বলতেছি
সো এটাকে খুবই সিরিয়াসলি নিতে হবে, প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট অ্যান্ড অল। এটা লিখতে গিয়ে অনেক কিছু রিসার্চ, দুইটা মানুষ প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে যখন তুমি যাবা, যখন মানুষ আছে কি যে ওখানে অনেক টপিক থাকে যে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে গিয়ে তুমি মিট করো, আমরা বানায়া লিখে দিই। নেভার ডু দিস, বিকজ ওই প্র্যাকটিক্যালি তুমি ওই মানুষটার সাথে ফেস করতে গিয়ে, তুমি কথা বলতে গিয়ে যে এটা শিখবা, ওটা কোনো বইতে নাই। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এইটা মানে আপনি অনেক সুন্দর সুন্দর পয়েন্ট গুলো শেয়ার করছেন। এইটা কেন ইম্পর্টেন্ট, আমরা দেখেছি যারা ইউনিভার্সিটিতে, এটা হচ্ছে খুব কমন, একজনের উপর একটা গ্রুপ থাকলো 3 জন 4 জন বা 5 জনের বা 10 জনের, আলটিমেটলি ওরাই করে, দুইজন মিলে গ্রুপে সবাই করে, নামটা থেকে সবার। জি, যারা ফাঁকিবাজ থাকে তারা একটু বলে যে ওরা তো করবে, ওদের নাম্বারের জন্য হইলো, আমাদের তো একদিক কোম্পানির সমস্যা নেই। সো এই যতগুলা গ্রুপ বা আশেপাশে যত আমরা শুনেছি বা এখনো শুনি, যারা এরিয়া চলতো খালি তাদেরকে টপিক ধরাই দিত যে তুমি এটা নিয়ে প্রেজেন্ট করো, দ্যাটস ইট। ওরা প্রফেশনাল সেক্টরে এসে প্রত্যেকটা কাজ হয়তো বা একদম 11th আওয়ারে সাবমিট করতেছে, অথবা ডেডলাইন এক্সটেন্ড করার জন্য রিকোয়েস্ট করে। স্টিল এইটাই ওই যে যেটা বললেন অভ্যাসটা এইভাবেই হয়। সো ছোট ছোট করে যদি জয়েন্টলি এজ এ গ্রুপ ওই অ্যাসাইনমেন্ট গুলো করা হয়, প্রেজেন্টেশন গুলো দেওয়া হয়, সেগুলাই কেউ যদি উদ্যোক্তা হতে চায় অথবা প্রফেশনাল সেক্টরে আসতে চায়, অনেকাংশে তাদেরকে হেল্প করে এই স্কিলটা, বেসিক্যালি যে গ্রুপ ওয়ার্ক, টিম অ্যাসাইনমেন্টে কাজ করা। যারা ফাঁকি দিচ্ছে সবাই একদম 100%, নট ইভেন 99.99, 100% ওইসব ব্যক্তি বা ওই স্টুডেন্টস গুলো কর্পোরেটের সাথে অনেকে ডেভেলপ করেছে পরে, বাট প্রথম দিকে প্রচুর স্ট্রাগল ফেস করতো। ওই যে তার অভ্যাসটা রয়ে গেছিল, সে করে নাই, ডেডলাইনের একটু আগে আসলে লজ্জায়, প্রফেশনাল জায়গায় গিয়ে লজ্জায় বলা যায় না এত বেসিক জিনিস আমি জানি না, এক্সেলের কম্পিউটারের এত বেসিক জিনিস আমি জানি না, এটা লজ্জায়ও বলা যায় না। সো বি প্রিপেয়ার্ড ফর দিস, যে এসব জিনিসে, যাতে ছোটখাটো জিনিসে যখন একটা বড় জায়গায় যাবো না, ওইটাকে তোমার ওই জায়গার যোগ্য হয়ে কিন্তু ওই জায়গায় যেতে হবে। হ্যাঁ, তো ছোটখাটো জিনিসগুলো যখন আমি নিজে পার্সোনালি অনেক কিছু ফেস করছি, ও মাই গড এটা আমি জানি না, শিখে নিছি। তো এইসব যাতে না থাকে, বি প্রিপেয়ার্ড অন দিস, যে না এগুলো নিজেরই করতে হবে। এমন না যে সিলেবাসে, কিন্তু আমরা মনে করি এটা মনে হয় দরকার ছিল না, এটা কেন দিছে। এটার একটা জিনিস বলি, সবকিছুর না, যেমন আমি আর্টসের স্টুডেন্ট বলে আমি সায়েন্সের খুব বেসিক জিনিস জানবো না, কোনো একটা খুব কমন এইচআইভি কি এটা জানবো না, এটা কিন্তু হয় না। এটা হলে না তুমি কমিউনিকেট করতে পারবে না অন্য মানুষের সাথে, তোমার নেটওয়ার্কিংটা বিল্ড করতে হবে না। হ্যাঁ, you are not expected to have deep knowledge of anything, any specific thing, but you must have some basic knowledge about current affairs, কি হইতেছে আমেরিকার পলিটিক্সে, কি হইতেছে আজকে, দুবাইয়ের ইকোনমি কেন আগায় যাচ্ছে, বাংলাদেশের কোন সেক্টরটা পিছায় আছে ওয়ার্ল্ডের চেয়েও, মানে এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো জানা খুবই ইম্পর্টেন্ট টু কমিউনিকেট উইথ পিপল। অফিসে না বিভিন্ন ফ্রেজের, বিভিন্ন স্টেজের মানুষ থাকে, তো ওদের সাথে কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিংটা বাড়াইতে হলে, কেউ একটা ফুটবল নিয়ে কথা বলতেছে, হ্যাঁ তোমার ফুটবলে ইন্টারেস্ট নাই থাকতে পারে, তাই বলে তুমি একদম বেসিকও জানবা না, এখন ওয়ার্ল্ড কাপ হইতেছে তুমি এটা জানবা না, নেক্সট ওয়ার্ল্ড কাপ কখন আসবে এটা তুমি জানবা না, তুমি হয়তো বলতে পারো হ্যাঁ না জানলে কি হয়েছে, বাট জানলে এখানে কিন্তু তুমি ওই 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 কনভারসেশনে আসলে পার্টিসিপেট করে কানেকশন তৈরি করতে পারো, তুমি পার্টিসিপেট করতে পারতো। তুমি কিন্তু তোমার বস কথা বলতে, তোমার বস খুব ফুটবলের ফ্যান, হ্যাঁ ওইটা নিয়ে হয়তোবা তুমি ওই ফুটবলার নিয়ে কথা বলতে গিয়ে তুমি তোমার অনেক এক্সপেকটেশন কিন্তু তুমি ম্যানেজমেন্টকে জানাইতে পারতা। তো এই জিনিসগুলোর জন্য আমার কাছে মনে হয় সবকিছুর বেসিক নলেজ খুব বেশি ইম্পর্টেন্ট। এই আর কি, এটা 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 খুবই জরুরি। তো আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয় ইউনিভার্সিটির ছেলে মেয়েরা কি বলবো বুঝতেছি না, বাচ্চাই মনে হয় ওদেরকে আমার কাছে, তো ওরা অনেক বেশি সময় দেয় যেটাতে হইতেছে প্রথম থেকে এগুলা, যেটা হয় যে ইমোশনাল রিলেশনশিপের প্রতি একটা, এটা না যে নেসেসিটি, অনেক সময় হয় কি ট্রেন্ডকে ফলো করতে গিয়ে বাচ্চারা এটা করে থাকে, যে না হ্যাঁ ওর গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে, এটা একটা ট্রেন্ড ফলো করতে গিয়ে ওইটা করে। তো আমার কাছে মনে হয় ইনস্টেড অফ অল দিস, ইউ ইনভেস্ট ইউর টাইম অন ইউর হ্যাবিটস, নট হ্যাবিটস, হবিস, যে তোমার কিন্তু অনেক শখ ভ্যালু অ্যাড করে,
যেমন আমার খুবই শখ হইতেছে, আমি ফিটনেস এনথুজিয়াস্ট। আমি হাইকিং করতে, মানে আমি যেকোনো হাইকিং হোক, সেটা রান হোক, দেশে থাকতে প্রচুর রান করতাম, জিমে যাইতাম। এটা একটা ভ্যালু অ্যাড করছে কিন্তু আমার প্রফেশনে। ওই যে বললাম লিডারশিপ শিখছি, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। একটা জিমে অনেক ধরনের মানুষ যায়, একটা ডাক্তার যায়, একটা ইঞ্জিনিয়ার যায়, একটা বিজনেসম্যান যায়, একটা এমপ্লয়ি যায়। ওইখান থেকে একটা নেটওয়ার্কিং এর সুযোগ হয়েছে। এবং এটা শরীরের জন্য কিন্তু আমার আমার হবিস দিয়ে আমি বলতে পারি এটা আমাকে কি বলবো, আমার মাইন্ড ক্লিয়ারিটিতে একটা বড় একটা ভ্যালু অ্যাড করছে। যে না, আমার ডিসিপ্লিন হইতে শিখাইছে যে এই ১ ঘন্টা সময় আমার বাইর করতে হবে। আমার 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 নিজের জন্য এটা বাইর করতে হবে। আমি ওটার জন্য কিন্তু ডিসিপ্লিন। আমি ওটার জন্য ১ ঘন্টা আগে উঠতে হয়। যেহেতু আমি ১ ঘন্টা সময় আমার বের করতে হবে। এই যে নিজের মধ্যে একটা রুটিন ক্রিয়েট করা। এই হ্যাবিট গুলো, এই হবিস গুলোতে ইনভেস্ট করা উচিত। মানে এই সময় দেখা যায় কি তোমার মাইন্ড আসলে তখনো প্রিপেয়ার্ড না একটা ইমোশনাল রিলেশনশিপে গিয়ে ওটা ভালোও হইতে পারে, খারাপও হইতে পারে। জাস্ট ডু নট ফলো দি ট্রেন্ডস। If you have the necessity, then you can do it, but just don't follow the trend. তুমি তোমার হবিস কে ইয়ে দাও। সব হবিসই, যেমন তুমি যদি গিটার প্লে করতে পছন্দ করো, ওইটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ হিসেবে কোনো সময় দেখা যাবে। যারা ইভেন ছবি তুলতে পছন্দ করে, আমি দেখছি এখন কিন্তু ভালো ডিমান্ড ওদের। যে প্রত্যেকটা অফিসে, আমি বাংলাদেশের অবস্থা কথা বলতে পারবো না, বাট প্রত্যেকটা অফিসে কিন্তু যারা ভিডিওগ্রাফি করে ওদের কিন্তু একটা মার্কেটিং অফিসিয়াল টিম থাকে। ফটোগ্রাফার। আমাদের অফিসে সবসময় এটা হাই ইন ডিমান্ড, ওদের স্যালারি কিন্তু অনেক বেশি। সো এটাও কিন্তু একটা হবি হবি হইতে পারে। আবার তুমি ছবি তুলতে পছন্দ করো, মডেল হইতে পছন্দ করো, ওইটারও কিন্তু একটা ভ্যালু আছে। So grows habit in this time. Don't get into the emotional relationship. Don't waste time on that. Maybe আমি parents এর মতো শুনাইতেছে, but the this is the fact. I see most of the students, lose their time on waste their time on that. Yeah, এই জন্য ওইটার উপর বেসিস করে আমার এই অবজারভেশনটা আর কি। আর একটা অবজারভেশন আমার যেটা হইতেছে, আমরা ইংলিশ ছাড়া আসলে কোনো ল্যাঙ্গুয়েজ খুব বেশি প্রাধান্য দিই না। ইভেন ইউরোপেও কিন্তু ইংলিশ খুব বেশি চলে না। স্প্যানিশে কথা বলে, ফ্রেঞ্চে কথা বলে। ইংলিশ হ্যাঁ অবশ্যই জরুরি, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা তো আমরা শিখেই যাচ্ছি আলটিমেটলি, মোর অর লেস। হ্যাঁ, সাথে আর ২-১টা ল্যাঙ্গুয়েজ অবশ্যই শেখা উচিত, যেটা আমি দুবাই এসে খুব বেশি আমি নেসেসিটিটা ফিল করি আর কি। তো এই জিনিসটা একটা এক্সট্রা অনেক কিছু, মানে কি বলবো, অনেক বড় একটা অ্যাডভান্টেজ একটা ল্যাঙ্গুয়েজ জানা যায়। অ্যারাবিক যদি জানে, হ্যাঁ, ও ১ লাফে দেখা যাচ্ছে ওর বেতন অনেক বেশি বেড়ে যায়। ওর স্যালারি যে কম্পেনসেশনের যে ইয়েটা অনেক বেশি, এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ। তো এই জিনিসগুলা, এই স্কিলগুলা আগে থেকে যদি প্রিপেয়ার্ড থাকো ল্যাঙ্গুয়েজের উপরে, বিশেষ করে এখন তো শিখা খুবই ইজি। ডুওলিঙ্গো আছে, বিভিন্ন অডিও বুকগুলো আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আর গানের পাশাপাশি আমি যেটা বলবো, পডকাস্ট খুবই ইম্পর্টেন্ট। পডকাস্ট শোনো, অডিও, ওইখান থেকে তোমার ইংলিশের বলার স্টাইলটাও চেঞ্জ হবে। আরেকটা জিনিস অবশ্য আমার কাছে খুব অ্যানোয়িং বলবো না, ইট লুকস অড সামটাইমস, যে অনেকে না, আমাদের একটা ন্যাচারাল অ্যাকসেন্ট আছে এশিয়ানদের, তো এটা চেঞ্জ করতে গিয়ে, খুব বেশি ব্রিটিশ অ্যাকসেন্ট আনতে গিয়ে আমরা নিজেদের যে সক্রিয়তাটা হারাই ফেলি। এটা খুব বেশি দরকার নেই অ্যাকসেন্টে এত বেশি। হ্যাঁ, গ্রামাটিক্যালি একটু নজর দেওয়ার দরকার আছে, বাট অ্যাকসেন্ট to be you. Don't think about that you have to be speak like an British. It's not like that. You speak like you, so be you. ইংলিশ ঠিকঠাক মতো বলতে পারলেই হয়, ওদের মতো টেনে নট নেসেসারি। যে ন্যাচারালি যেটা ফ্লোটা আসে, ইংলিশের ক্ষেত্রে আমি এটা বললাম বিকজ আই সি মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রিজ, দ্যাটস ওয়াই এটা বললাম। তো এটাতে বেশি অ্যাটেনশন না দিয়ে কি আমার অ্যাকসেন্টটা চেঞ্জ করাতে আরেকটা ভাষা শিখতে পারো, বেসিক অ্যাটলিস্ট। সো এটা অনেক ভ্যালু অ্যাড করে আর কি। অ্যাবসলিউটলি আপু, যে বিষয়গুলো বললেন, যে আমরা আসলে অনেক সময় আসার পরে মিসগাইডেড হই ইউনিভার্সিটিতে। আমাদের কাছে হয়তো বা মেন্টরশিপ বা কোনো একটা জায়গা থেকে কেউ যে ভালো মতো গাইড করবে, কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা প্ল্যাটফর্ম, সেটাও ভালোভাবে গড়ে ওঠে নাই, বা এটা অনেক সময় লাগবে আসলে গড়ে ওঠে আমাদের মতো দেশে, বিকজ অফ ভেরি এক্সটার্নাল ফ্যাক্টরস আর দেয়ার। সো আলটিমেটলি আপনি যেটা বললেন, যে হবিসের পিছনে যদি মানুষ টাইম ইয়ে করে, যেমন ফটোগ্রাফির কথা বললেন, এখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক ধরনের কম্পিটিশন হয় ইন্টারন্যাশনাল। কারণ ছবি যদি সিলেক্টেড হয়, ফুললি ফান্ডেড কিন্তু একটা ট্রিপ সে
পায় তার অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য। সো অনেক ধরনের এরকম অপরচুনিটিস আছে। যেমন এখন কিন্তু তুমি যদি ফেসবুকেও মাস্টার হও, ইউ ক্যান জি, সোশ্যাল মিডিয়া সাইটের যে ফাইবারে কিন্তু অনেক ভালো কাজ। এটাতে শুধু মানুষের ফিডে স্ক্রল না করে এদের যে ফিচার্স গুলো আছে, তুমি যদি এগুলো ভালো করে গ্লো থ্রু করো, এটাও কিন্তু একটা তোমার স্কিলস। সো এটাও কিন্তু অ্যাবসলিউট। একটা স্কিল। যেমন লিঙ্কডইনে অনেকে মাস্টারিং হইতেছে যে এটাকে কিভাবে বুস্ট আপ করা যায়। অনেক মেন্টর কিন্তু এগুলোর বের হয়েছে। সো হবিজটাকে এই জন্যই আমার কাছে মনে হয়, তুমি যদি ফেসবুক পছন্দ করো, ফেসবুকের অনেক ডোন্ট সি আদার পিপল, কে কোথায় কোন বিদেশে গেল, কে কোন জায়গায় ঘুরতে গেল। সো জি, এটার চেয়েও তুমি কিন্তু এটার ফিচার গুলো দেখতে পারো যে এটার কোথায় কোন ইউজ গুলো হয়। এগুলো যদি তুমি প্রপারলি জানো, এটা থেকেও কিন্তু ইনকামের সুযোগ আছে। সো কোনো কিছুই ফেলনা না যে এই জিনিসটা করতেছে, এই জিনিসটা কিন্তু ফেলনা না, এটাও তুমি কিন্তু কাজে লাগাইতে পারো। সো এইটাই বলতে চাচ্ছিলাম আর কি, যে হবিস গ্রো করতে হবে কিছু, অ্যাটলিস্ট এট এ টাইম একটা হবিস তো থাকাই উচিত। অ্যাবসলিউটলি। আপু আপনার যদি সংক্ষেপে এই যে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সেই সম্পর্কে একটু বলেন, কিভাবে শুরু হলো এবং আপনি আসলে কি করেন সেটা সম্পর্কে যদি খুব সংক্ষেপে একটু আমাদের সাথে শেয়ার হুম করতেন আর কি। হুম আহ, এটা আসলে একটা ফ্যামিলি ডিসিশন ছিল, মানে ফ্যামিলি ডিসিশন না, আমার হাজবেন্ডের দুবাইতে পোস্টিং পড়লো, সো আই হ্যাড টু মুভ বিকজ আই হ্যাভ টু কিডস অ্যান্ড ওর অপরচুনিটিটা অনেক ভালো অপরচুনিটি ছিল। সো এটা আসতেই হইতো আমাদের। সো হ্যাঁ, ওটা ওর ডিজায়ার্ড একটা গোল জব বলতে পারো, তো হ্যাঁ ওটা পেলো, আমরা আসলাম। তারপর আমি তো ভাবলাম যে কি করা যায়। তো বাংলাদেশে তো আমি অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে আমি তো আসলে দেশে থাকতে রান করতাম, এখানে আসার পরে লোকাল রানিং গ্রুপ কি কি আছে, আসার একদম এক সপ্তাহের মধ্যে এসব গ্রুপে অ্যাড হইলাম। তো ওইখানে বিভিন্ন মানুষের সাথে কথা বললাম, এখানে খুব বেশি বুমিং প্রফেশন কোনটা। তো দেখলাম যে অ্যাডমিন প্রফেশনে যেটা হয়, দুবাইতে যেটা হয়েছে যে দুবাইয়ের একটা ব্যাপার কি, এখানে ফরচুন কোম্পানিগুলার হেডকোয়ার্টার এখানে খোলা হয়েছে, বাট ওদের মেইন এইচআর গুলা ওদের কান্ট্রি থেকেই অপারেট করা হয়। তো এইখানে আসলে অ্যাডমিনিস্ট্রেশন কাম এই টাইপের রাখা হলো, তো যার কারণে আমার পোস্টটা খুব বেশি পছন্দ হইলো না। তো আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট টু চেঞ্জ মাই ট্র্যাক ফিল্ড। তো দেখলাম যে এখানে সেলস খুব বেশি লুক্রেটিভ একটা জব। তো যাদেরকে জিজ্ঞেস করলাম, দেখলাম যে রিয়েল এস্টেট ইজ বুমিং আপ হিয়ার, এটা সবচেয়ে কি বলবো ডিমান্ডিং একটা জব দুবাইতে। সো I had a mindset to get in real estate. সো ওইটার জন্য দেখলাম যে কি কি করা লাগবে। তো আমার একটু লোকাল নলেজ থাকা লাগবে, কমিউনিকেশন থাকা লাগবে, আমার ড্রাইভিং লাইসেন্স লাগবে। দুবাইতে ড্রাইভিং লাইসেন্স ইজি না, অনেক কঠিন। তো আমি ফার্স্টে চিন্তা করলাম যে না, আমি যেহেতু এইচআর থেকে একটু ঘষা মাজার জন্য চেষ্টা শুরু করি। তো আমি সেলসে, যেহেতু অনেকগুলো গ্রুপে অ্যাড হয়ে গেছে, ওখানের মধ্যে একজন দেখলাম যে একজন ইটালিয়ান একটা ব্র্যান্ড দুবাইতে নিয়ে আসবে স্টার্ট আপ। তো ওটার জন্য লোক খুঁজতেছিল, বিজনেস স্পেশালিস্ট। তো আমি ওকে সিভি দিলাম, ও আমাকে একদম আসার 1 মাসের মধ্যেই তো ও আমাকে ডাকলো। ডাকলো, তারপর গেলাম, ও পছন্দ করলো, ওর সাথে কাজ শুরু করলাম। বছরখানেক মতো কাজ করলাম। বাই দিস টাইম আমি কিন্তু আসলে রিয়েল এস্টেটের জন্য প্রিপেয়ার হচ্ছিলাম, আমার মাইন্ডসেট ছিল। ও এখানে আমাকে হেল্প করতে হইতেছে আমাদের সাথে হাইকিং, আমি যেহেতু হাইকিং এ যাই শীতের সিজনে, আমি মোটামুটি এভরি স্যাটারডেতে যেতাম। ওইখান থেকে একজন আমাকে একজন ক্যারিয়ার কনসালটেন্ট ছিল আর কি, ও বললো যে তোমার যে কোয়ালিটিস রিয়েল এস্টেটের সাথে খুব ভালো যায় আর কি, তুমি, ও আমাকে গাইড করতো যে এটা 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 করো। সো হ্যাঁ, তো এরপরে ড্রাইভিং লাইসেন্স অ্যাবাউট টু গেট, মানে আমার লাস্ট স্টেজে। বাই দিস টাইম আমি আসলে পুরোপুরি প্রিপেয়ারও ছিলাম না যে আমি জয়েন করবো করবো কিনা। তো 1 বছর আগে ওইভাবে জয়েন করা, আচ্ছা সিভি দিয়ে দেখি, তাহলে আমি অ্যাটমসফিয়ারটা বুঝতে পারবো ওইখানে কি হয় না হয়। ফর্চুনেটলি আমার সেকেন্ড কোম্পানিতে, খুবই বড় কোম্পানি, আমি জীবনেও আশা করি নাই, ফর্চুনেটলি ওইখানে জব হয়ে গেছে। ওই দিন মানে সব মিলাই আসলে লাকও ক্লিক করছে, অপরচুনিটিস ছিল। ওই যে বললাম ঘষা মাজা করে রাখলে সুযোগ যখন আসে ওটা গ্র্যাব করা যায় আর কি। ফর্চুনেটলি ওই দিন অ্যাবসলিউটলি। হ্যাঁ, ওই দিন যেটা হয় যে ওনার অফিসে ছিল, তো টিমের সাথে সে যখন ইন্টারভিউ হইতেছিল সেও গিয়ে বসলো। সে বললো যে ওকে নিয়ে নাও। ম্যানেজারও খুব পছন্দ করছে। সো ভালো, খুবই ভালো এনভায়রনমেন্ট, ইউরোপিয়ান অ্যান্ড অ্যারাবিক বেস অফিস। সো
টপ মোস্ট এজেন্টরা কাজ করে, ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। ইভেন আমি না, যারা সাকসেস না, ওদের কাছ থেকে অনেক কিছু শিখি যে কেন ওরা সাকসেস হইতে পারতেছে না, ওদের সবকিছু ঠিক আছে, কোন জায়গাটা গিয়ে ওরা আটকে যায়। আমরা আমাদের মধ্যে সবসময় একটা ধারণা থাকে কি যে সাকসেসফুল মানুষ থেকেই মনে হয় আমরা শিখতে পারবো, উইচ ইজ নট অলওয়েজ ট্রু। হ্যাঁ, আমরা যারা সাকসেসফুল হইতে পারতেছে না, ওরা কোন জায়গাটায় আটকায় যাচ্ছে, ওই জায়গাটা যদি রেকটিফাই করতে পারি, ওই ভুলগুলো যদি আমরা না করি, তাহলে কিন্তু আমরা আমাদের গোলে পৌঁছানো ইজি হয়। হ্যাঁ, সো দিস ইজ হাউ ইজ দ্য জার্নি রিয়েল এস্টেটে আসার আর কি। গ্রেট, থ্যাংক ইউ আপু। আপনি ওভারঅল জার্নি শেয়ার করার মাধ্যমে যে জিনিসগুলো বারবার শেয়ার করেছেন আমাদের সাথে, নিজেকে আমি কি পছন্দ করি, আমি কোন কাজটা করতে চাই, কোন ক্যারিয়ার বা কোন সেক্টরে আমি আসলে কাজ করতে চাই, আমি কি উদ্যোক্তা হতে চাই, আমি কি প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপ করতে চাই। সো সেই বিষয়গুলো কিন্তু সামনে আসে যখন আসলে আমরা আমাদের পিছনে, নিজের পিছনে সময় না ইনভেস্ট করে বিভিন্ন ধরনের ওই যে আপনি যেটা বললেন যে ওয়েস্ট, মানে আমরা টাইম ওয়েস্ট করি, সেই জিনিসগুলো না করে আমরা যদি আমাদের পিছনে সময় দিই, অবশ্যই অনেক কাজ আমরা করব। পুরোপুরি তো আসলে পুরো টাইমটাই আমরা আসলে ইউটিলাইজ করতে পারবো না, বাট মেজরিটি আমরা যদি নিজেদের পিছনে ইনভেস্ট করি, আহ, অনেক কিছুই কিন্তু আউটকাম হিসেবে আমরা পাবো। এই যে এত আসলে একটা ফ্রাস্ট্রেশন। জিনিস কি মাহবুব, আমার কাছে যেটা মনে হয়, তুমি যদি নিজেকে ওইভাবে ডিজাইন করো, তোমার এই যে তখন না ওই ওই না পাওয়াগুলা, এই যে কেউ আমাকে ভ্যালু করলো না, কেউ আমাকে ওখানে ইনভাইট করলো না, তোমার না এগুলো নিয়ে ভাবার সময়ই থাকবে না। তুমি যদি নিজেকে ওইভাবে ডিজাইন করো, তুমি তোমার রুটিনটা ওইভাবে সেট করো যে আমি এতটুকু সময় পড়বো, একাডেমিক পড়া পড়বো, এতটুকু সময় আমার রিসার্চের জন্য, এতটুকু সময় আমি পডকাস্ট শুনবো, এতটুকু সময় আমি ওয়ার্কআউট করব। আসলে এগুলোতে অ্যাটেনশন দেওয়ার সময় পাবা না, তোমার ঘড়ির তোমাকে জানান দিবে যে তোমার পরবর্তী শিডিউল শুরু হয়ে গেছে। সো দিস ইজ, মানে এইভাবে যদি ডিজাইন করো, তুমি লাইফে হ্যাপিয়ার হবা মোস্ট অফ দি টাইম। হয়তো বা হ্যাঁ, তুমি এখন রিয়েলাইজ করতেছো না, বাট যখন তুমি একটা লাইফের একটা স্টেজে যাবা, তুমি এই জিনিসগুলোকেই সত্যি মনে করবে। আমাদের সিনিয়র্সরাও যখন একসময় আমাদেরকে এগুলো বলতো, আমরা এগুলোকে খুব বেশি, এখন তো আসলে ইজি, আমরা যেসব টেকনিক, যেমন আমাদের জেনারেশন অ্যাসাইনমেন্ট করে নাই, আমাদের প্যারেন্টসরা কিন্তু আমাদের মতো এরকম অ্যাসাইনমেন্ট করে নাই। আমি কিন্তু অ্যাসাইনমেন্টের এটা আমার ছেলেদেরকে বলতে পারি যে না, ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা ইম্পর্টেন্ট, সময় দিয়ে করো। আমাদের প্যারেন্টসদের কাছ থেকে বা আমাদের টিচারদের কাছ থেকেও কিন্তু ওইসব গাইডলাইন আসতো না, বিকজ ওরা অ্যাসাইনমেন্ট ফ্রেজ থেকে আসে নাই। সো এখন সুযোগটা যদি কাজে না লাগাও, আলটিমেটলি লুজার, কষ্টটা তোমাদেরই হবে আর কি। যেটা তুমি ইজিলি অ্যাচিভ করতে পারো, ওটার জন্য তোমার অনেক স্ট্রাগল করতে হবে। একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, যেটা ডেস্টিনেটেড, ওটা তোমার কাছে আসবে, বাট ওইটাকে ইজিয়ার করার যে প্রসেসটা খুব বেশি। এখন তুমি বলতে পারো যে হ্যাঁ, এপিজে আব্দুল কালাম তো চা বিক্রি করতো, উনি ওইখানে যাবে, উনি ডেস্টিনেটেড ছিল, কিন্তু উনার এই জার্নিটা হয়তো এত কষ্টের হইতো না যদি উনি প্রিপেয়ার্ড থাকতো। যারা যারা ব্রিলিয়ান্ট বা নলেজেবল, কোনো না কোনো এক সময় গিয়ে অবশ্যই ক্লিক করে, বাট জার্নিটা এত কষ্টের হয় না আর কি। তো তুমি যদি প্রিপেয়ার্ড থাকো, তো ওই জিনিসটা তোমার জন্য ইজি হবে, ইজি হবে। এটাই আমার কাছে মনে হয়। আর লাক সবসময় ওদেরকেই সাপোর্ট করে, আল্লাহ সবসময় ওদেরকেই সাপোর্ট দেয় যারা কষ্ট করে। এটা আমার একদম, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। আমি যে জিনিসটা চাই, আমি সবসময় এটা বলতাম, আল্লাহ আমি যেটা চাই এটা কেন হয়, আসলে আমি ওটাতে এফোর্ট দিছি, এই জন্য আল্লাহ ওইটা আমাকে দিচ্ছে। আমি ওটার জন্য এত কাজ করছি, এত পরিশ্রম করছি, তখন তোমার লাকও তোমাকে ফলো করে আসলে। লাক, তুমি লাককে ফলো করো না, লাক তোমাকে ফলো করে, বিকজ তুমি ওটাতে এফোর্ট দিচ্ছ। অ্যাবসলিউটলি। এবং আমরা যদি আগের বিভিন্ন ঘটনা ইয়ে করি, পড়ি বা দেখি, অনেক লাইক বিবি মরিয়ম, ওনার যদি একটা কাহিনী, ওই যে এবার একটা পর্যায়ে চলে গিয়েছিল যে সামনে একটা খেজুর গাছ ছিল, আমরা প্রায় শেষের দিকে স্টোরিটা। সো উনি বলতেছিল যে আল্লাহ আমাকে আমার হাতে যদি এসে পড়তো খেজুরটা, তাহলে আমি খুব খুশি হইতাম। তো পরে বললো যে বাট ওই সময় তাকে বলা হয় যে তার পাশে একটা কাঠি আছে, সো এটা দিয়ে একটু মানে ওই জায়গায় একটা ধাক্কা দিতে হবে গাছে। মানে অলৌকিক ওয়েতে তার সামনে এটা আসবে না, ওর লাইক
ওই মোমেন্টও যে বলতেছে যে এফোর্ট, যেটা বুঝাইতেছে তোমাকে একটু ধাক্কা দিতে হবে, তোমাকে এফোর্ট দিতে হবে, তাইলে তুমি আসলে ওইটা পাবা, এছাড়া পাবা না। সো প্রত্যেকটা আমরা যদি লাইক আপনি যেটা বললেন আসলে মানুষের বিভিন্ন ওয়ার্ল্ড লিডার্সদের গল্প পড়ি বা শুনি, যেটাই হোক না কেন এফোর্ট, পরিশ্রম তার জায়গা থেকে সবসময় ছিল। আমরা আসলে ওই জিনিসটা দেখে তার সাকসেস দেখি, বা আমরা সবসময় মানে সিলভার লাইট। এক্স্যাক্টলি, আমি না এটা বলি অনেকে না, আমি আমার প্রফেশনাল লাইফেও খেয়াল করছি যে না ও তো আসলে এরকম মামা চাচা ধরে চলে আসছে। ইটস নট লাইক দ্যাট। আমি অনেক ম্যানেজমেন্টের সাথে, টপ ম্যানেজমেন্টের সাথে কাজ করে আমি যেটা দেখছি যে ওরা না কিছু টাকা পয়সা দিয়ে ব্যবসা শুরু করতে বলে, ও যদি ক্যাপেবল না হয় ওকে কাজে কিন্তু আনে না, ওকে কিন্তু জব দেয় না, ওকে কিন্তু 2 লাখ টাকা, জি 5 লাখ টাকা, 10 লাখ টাকা দিবে জব শুরু করার জন্য, ও ক্যাপেবল না হলে। সো ডোন্ট বি এনভি উইথ আদার সাকসেস। ওরা কিছু না কিছু আছে বলেই ওইখানে গেছে, অ্যাকসেপ্ট ইট অ্যান্ড ওইটার সাথে কম্পিটিশনে না গিয়ে নিজেকে গ্রুম আপ করো। তোমার যেহেতু নাই, তুমি ওই জায়গায় পৌঁছাইতে পারবা, তুমি তোমার ওই স্কিল অ্যান্ড ওই যে এফোর্ট, তুমি যেটা বলতেছিলাম, মাহবুব যেটা বলতেছিল, ওই এফোর্ট দিয়ে। সো ওইটাতে সময় নষ্ট না করে যে ও পারছে আমি তো পারবো না, হা হুতাশ না করে ওইটার জন্য কাজ করতে হবে। যেহেতু তোমার ওই মামা চাচা নাই, তোমার ওটা স্কিল অ্যান্ড একাডেমিক গিয়ে দিয়েই তোমার এটা কাভার আপ করতে হবে। সো ডু ইট। সো ডোন্ট থিঙ্ক দ্যাট আমি ওটা অ্যাচিভ করতে পারবো না। সবকিছুই অ্যাচিভ করতে পারবা যদি তুমি চাও, মাইন্ডসেট থাকে যে আমি এটা করবোই আর কি। অ্যাবসলিউটলি। এবং আমরা যেটা করি যে এটা আসলে হিউম্যান সাইকোলজি ওয়ার্ল্ড ওয়াইড অলমোস্ট সবারই সেম, যে আমরা কাজ না করে হতাশ বা ডিপ্রেশনের মধ্যেই থাকতে চাই, বা আমার এটা নাই, আচ্ছা নাই আমার তাহলে তো বসে হবে না, আমার তো হবে না, আমি ওইটা নিয়ে ভালো বসে স্কুল থাকি। থেকে পড়ি কিন্তু নাই, এটা যে আমি ডেভেলপ করার ভালো জায়গা, স্কুল থেকে পড়ি নাই, সেটাই। কিন্তু ডেভেলপ করতে হবে, সেটাতে আসলে এফোর্ট দেয় না। সো আলটিমেটলি যদি বলি যে সবকিছুই নিজের হাতে চাইতে হবে এবং এফোর্ট দিতে হবে, তাইলে যদি বলি যে আমাদের অডিয়েন্সটা যেহেতু বাংলাদেশের, নট অনলি বাংলাদেশ, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তারা আসলে তাদের সফলতার স্বাক্ষর রাখতে পারবে। এটা মানে টেস্টেড এবং এটাই প্রমাণিত। সো ও শাকিল লাস্ট আপু, স্টেজে যদি আমি আরেকটা জি জিনিস অ্যাড করতে চাই, যারা জি গ্র্যাজুয়েশনের লাস্টের স্টেজে আসছো, যেহেতু আমি এইচআর এ ছিলাম, সিভিতে একটু অ্যাটেনশন দিবা। সিভিটা আসলে আমাদের একদমই ভালো হয় না। সিভিতে প্রচুর কাজ করতে হবে। সিভিটা এখন থেকে নিজের মতো করে জেনেরিক কপি পেস্ট ওগুলা না করে নিজের যা যা স্কিল আছে রাইট ডাউন করো, এটার উপরে কাজ করো। এখন থেকে যদি কাজ শুরু করো, ইউনিভার্সিটি লেভেলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা আসো, তখন গিয়ে তোমাদের যখন জবের সময় হবে 4-5 বছরে দেখবা একটা অ্যামেজিং সিভি তোমাদের ক্রিয়েট হয়েছে আর কি। সিভিটাতে একটু সময় দিতে হবে। এটাই কিন্তু মেইন জিনিস। কোন একটা এমপ্লয়ার তোমাকে যখন জবে ডাককে, তখন কিন্তু এটাই কিন্তু ফার্স্ট হুকআপ পয়েন্ট। এটাই কিন্তু তোমার সবকিছু একটা কাভার লেটার ভালো। সো এটাতে সময় দাও। আমি দেখছি মোস্ট অফ দি, আমি এইচআরে যেহেতু ছিলাম, প্রচুর সিভি নিয়ে কাজ করতে হতো, জেনারিক সিভি, অল আর সেম রেসপন্সিবল, কি কি ক্যাপাবিলিটিস আছে, স্কিল যেগুলো আছে, সবাই এক্সেল পারে, সবাই ইয়ে করতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, দিজ আর ভেরি জেনারিক। সো ওই জিনিসটাতে একটু সময় দিতে হবে সিভিটার উপরে। যে সেক্টরে আছে ওই সেক্টর থেকেই এই জিনিসটার উপরে একটু সময় দিতে হবে। আমি এটা বলতে ভুলে গেছি, যেহেতু আমি এইচআরে কাজ করতাম, খুবই জি। জেনারিক সিভি আসলে। তো সিভিটার উপরে কাজ করতে হবে। এবং এবং একটা আমার সিভি মনে লিখে, হয় যে ফার্স্ট ইয়ার থেকে যদি শুরু করে কি কি স্কিল আছে, কি কি আছে, এটা 4-5 বছরে গিয়ে না এমন টার্ন আউট করবে, আমার মনে হয় তোমাকে সবখান থেকেই ডাকবে। অ্যাবসলিউটলি। এবং শুরু থেকেই যে কোনো পর্যায় থেকে কিন্তু আসলে যে কোনো স্টুডেন্ট তাকে ডেভেলপ করা স্টার্ট করতে পারে। কেউ ক্লাস 7 থেকে করতে পারে, স্কুল লাইফ, কলেজ লাইফ, যে কোনো সময় থেকে শুরু করতে পারে। এবং আলটিমেটলি মানে রিডিজাইন করতে করতে তার দেখা যাবে সিভিটা, যে আপনি যেটা বললেন যে এগুলো হতে পারে বাংলাদেশ থেকে না, বাইরে যে দেখবে সে আসলে অ্যামেজড হয়ে যাবে এরকম একটা সিভি দেখে। সো হয়তোবা সে সিভি রাইটিং করেও কিন্তু মানুষ অনেক টাকা ইনকাম করে। অনেক টাকা ইনকাম হচ্ছে, মানে আমাদের সিভি সেম ফরম্যাটে বানিয়ে অনেকে লাখ লাখ টাকা বিশ ইনকাম করছে। ডলার এটা 30 ডলার $50 করে নেয় এক একটা সিভি লিঙ্কডইনে প্রিপেয়ার করে দিতে। সো ইটস ভেরি এটাও একটা ইম্পর্টেন্ট। বিজনেস। এটা একটা স্কিল কিন্তু। জি। এই সো আর কি। শাকিল আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আসলে অনেক চমৎকার ভাবে আপনি টু দ্য পয়েন্টে অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলেছেন, যেটা আসলে খুবই সিম্পল ওয়েতে প্র্যাকটিস করার মাধ্যমে স্টুডেন্টরা আসলে নিজেদেরকে ডেভেলপ করতে পারে এবং অবশ্যই ফিউচারের জন্য প্রিপেয়ার করতে পারে।
সো শাকিল আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আসলে আপনার থ্যাংক ইউ সময় এবং তোমাকে। মূল্যবান এই তথ্যগুলো দিয়ে স্টুডেন্টদেরকে একটা গাইডলাইন দেওয়ার জন্য। অবশ্যই যারা প্র্যাকটিস করবে তারা অবশ্যই সফলতার শিখর আনডাউটেডলি, পৌঁছাবে। আনডাউটেডলি। আমি যদি এগুলো আরো আগে থেকে প্র্যাকটিস করতাম আরো বেশি কাজে দিত। সো ইয়া। তো আপু ভালো দেখা থাকবেন। হবে। অনেক ভালো অবশ্যই। লাগছে। মাহবুব, আমার কাছে লাইভই মনে হয় না, আমার কাছে মনে হয়েছে আমি তোমার সাথে গল্প করছি আর কি। সো ইট ওয়াজ লাভলি টাইম উইথ ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, ভালো থাকবেন। দেখা হবে, থ্যাংক ইউ, কথা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আল্লাহ হাফেজ।